উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব। তবে সেনা প্রধান তার সেনাবাহিনী নিয়ে এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। ঢাকায় ৪৬ ব্রিগেড নামিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন। হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। হঠাৎ করে এই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো? সেনা কর্মকর্তারা সরাসরি সেনাপ্রধানকে বলেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা আপনার সাথে আছি, আমরা কেবলই আদেশের অপেক্ষায়। কোন আদেশের অপেক্ষায় তারা আছেন? তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। ঠিক আছে, আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন, সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। সবার আগুন জ্বলে উঠবে এবং আপনারা বলাবার পাবেন না। আজকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, ইসলামী শুরু করেছেন করিডোর। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। এই বর্তমানে বাংলাদেশের দুটি সবচাইতে বেশি আলোচিত বিষয়, একটি হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে প্রটোকল মেনে সম্মান না করা, ডক্টর ইউনূসের অবাধ্য আচরণ করা, অপেশাদার আচরণ করা। আর দ্বিতীয়টি হলো আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব। তবে এই ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বের মাঝখানে মূল ক্রিমিনাল বা কালপ্রিটটা কে, একে আমরা বাইর করব আজকের ভিডিওতে। এবং আসিফ মাহমুদের অপরাধটা কি, আর ইশরাকের একটি প্রতারণা আছে সেটি কি, তিনটি জিনিস বের করব। আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে মূল কালপ্রিটকে, ইশরাকের প্রতারণাটা কি এবং আসিফ মাহমুদের অপরাধটা কি, তিনটি জিনিস স্পষ্ট করা হবে। প্রথমে হলো ইশরাক এবং আসিফ মাহমুদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, একজন বলছেন আমরা জানি মেয়র হতে চান, আর আরেকজন বলছেন শপথ নিতে আইনি জটিলতা রয়েছে, চাইলেই এখন শপথ নেওয়া যাবে না, এটা আসিফ মাহমুদের কথা। সরি। তাহলে এই যে আসিফ মাহমুদের অপমান করলো, কুশপুতলিকা দাহ করলো, তার গলায় জুতার মালা পরানো হলো, অর্থাৎ তার প্রতিকৃতিতে জুতা দেয়া হলো, জুতা পেটা করা হলো, এটা আপনারা কয়জন সমর্থন করেন? এটা কি সমর্থনযোগ্য নাকি? যদিও এটা একটা ঘটনার উপসঙ্গ, এটা ঘটনার মেইন বিষয় নয়। মেইন বিষয়টা হলো এই ঝামেলাটা তৈরি করছে কে। দেখেন কি পরিষ্কার, আদালতে ইশরাকের একটি মামলা আছে। মামলার মূল আবেদনটা কি জানেন? এই নির্বাচন অবৈধ হয়েছে, এই মর্মে নির্বাচনকে বাতিল করে আরেকটি নির্বাচন দিতে হবে, অথবা জনতার মেয়র হিসেবে খ্যাত এই ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে। মামলার আর্জি ছিল এইটা। প্রথমত নির্বাচনকে অবৈধ করতে হবে, যদি নির্বাচন অবৈধ না করা হয় তাহলে ইশরাককে মেয়র ঘোষণা করাইতে হবে। এখন আদালতের রায় দেয়া হয়েছে, আদালত আসতে আসতে আদালতের রায় দিল কি, আদালতের আবেদন ছিল কিন্তু এই নির্বাচন বাতিল করা এবং অথবা ইশরাককে আপনার মেয়র ঘোষণা করা। এখন নির্বাচন কমিশনের একটা, এই মামলাটা কার বিরুদ্ধে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু ইশরাকের মামলাটা ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে। এখন নির্বাচনের কমিশনের আপিল করার মর্মে ছিল, দুইটি বিষয় ছিল আপিল করার। এক, যে আদালত যে নির্দেশ দিয়েছে আমরা এটার বিরোধিতা করি, ওই নির্বাচন সঠিক ছিল। আর যদি বর্তমান নির্বাচন কমিশন মনে করে না ওই নির্বাচন সঠিক ছিল না, তাহলে আদালতের কাছে জানতে চাইবে আদালতের রায়টা কি, নির্বাচন বাতিল নাকি ইশরাককে মেয়রের শপথ করানো।
আপিলের মাধ্যমে এটা আদালতের কাছে জানতে চাইবে না, আদালত এটা জানতে চাই নাই, কোনো আপিল করে নাই, নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি আদালতে যায় নাই। কেন যায় নাই? আইনমন্ত্রীকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই দুইজনের মধ্যে মূল ক্রিমিনাল হলো এই আসিফ নজরুল। আসিফ নজরুল বিএনপির লোকদেরকে বলেছে তোমার মেয়র হতে আর কোনো বাধা নেই। ওই দিক দিয়ে নির্বাচন কমিশনকে আদালতের কাছ থেকে ক্লিয়ার নির্দেশ নেওয়ার জন্য বলে নাই কেউ। এখন কথা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি এটার জন্য দায়ী? এটার জন্য নির্বাচন কমিশন দায়ী। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার শপথ যদি নির্বাচন কমিশনার শপথের আয়োজন না করে, প্রধান উপদেষ্টার কার্যালয় শপথের আয়োজন না করে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এখানে কি করার আছে? আপনি বলতে পারবেন আসিফ মাহমুদ বাধা দিচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে আসিফ মাহমুদকে আসিফ নজরুল বলেছে যে এখন যদি শপথ দেয়া হয় তাহলে আদালতের ক্লিয়ার নির্দেশনা ছাড়া যদি আমরা শপথ দেই তাহলে আমরা প্রশ্নবিদ্ধ থাকব। নির্বাচন আদালত কি করলো? নির্বাচন বাতিল করলো নাকি শপথ গ্রহণ করানোর কথা বলল? তাহলে আরেকটা নির্দেশ লাগবে যে এই শেখ ফজলিনুর তাপস মেয়র ছিল যে সে অবৈধ, আদালতের এই ঘোষণাটা তো লাগবে। আদালত যদি ঘোষণা দেয় যে ফজলিনুর তাপস অবৈধ, তাহলেই না ইশরাক, তাহলে ক্লিয়ার নির্দেশনা তো লাগবে। এই কারণে সজীব মাহমুদ এটাতে মাথা দেয় নাই। আদালত যদি তার বিরুদ্ধে একটা সমন জারি করে দেয়, পারে না? আবার দেখেন, এটা বলল আসিফকে, বিএনপিকে বলল যে ঢাকার মেয়রটা যদি ইশরাক হয় তাহলে আপনাদের সাংগঠনিক শক্তি বাড়বে। ইশরাক তো জনপ্রিয়, এমনি ভোট দিলেও ইশরাক মেয়র হবে। হ্যাঁ, সে যথেষ্ট জনপ্রিয় এবং রাজনৈতিক জনপ্রিয়তার পরিচয় দিয়েছে সে ঢাকায়। এবার আসিফ মাহমুদের অপরাধটা কি বলেন? আসিফ মাহমুদের ভুল বা বলেন বা অপরাধ বলেন, আসিফ মাহমুদ সরাসরি বলে দিতে পারতো এই বিষয়ে আমি জানি না। আইনমন্ত্রীর নোট নেন আপনারা, আইনমন্ত্রীর নোট নেন, কমেন্টস নেন, সে কি বলে। এইভাবে আইনমন্ত্রী আইনের বিষয় জানবে না? আদালতের কাছ থেকে ক্লিয়ার নির্দেশনা আনেন, এই দুইটা কথা বলে দিলে আসিফ মাহমুদ, সে এই দুইটা কথা বলে নাই, সে আনসার দিতে গেছে। তার সরাসরি বলা ছিল আইনমন্ত্রীর কাছ থেকে নোট নেন আপনারা। একবার বলেছে, কিন্তু সাংবাদিকরা ওই যে এজেন্ডা, এদেরকে হীন করতে হবে, ছোট করতে হবে। বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু ফ্যাসিবাদী, এখন আওয়ামী লীগ। এবার দেখেন ইশরাকের ফ্রড কোথায়। সর্বশেষ ইশরাক কি বলল? মেয়র টেয়র কিছু না, আমার সাথে যে বেইমানি করেছে আমি দেখাতে চেয়েছি জাতির সাথে, এরা কথা রাখে নাই, বেইমানি করছে। আমি এবং ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। কার? আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ চাই ইশরাক। দেখেন, সে এতদিন আন্দোলন করছে কেন? মেয়র হওয়া নিয়ে, শপথের জন্য। তার জনগণ, তার জন্য যারা আন্দোলন করছে, তারা আন্দোলন করছে যেন দ্রুত আপনার ইশরাককে শপথ করানো হয়। এখন সে ঘোষণা দিছে আমি মেয়র হতে চাই না, আমি আসলে এদের পদত্যাগ চাই, এই কারণে আন্দোলন করছি। তাহলে কত জায়গায় প্রতারণা হলো। মিডিয়াতে মিথ্যা মেসেজ গেল। মিডিয়া গত কয়েকদিন যাবৎ জানছে যে ইশরাক মেয়র হওয়ার জন্য আন্দোলন করছে, অথচ ইশরাক নিজের মুখে এখন বলল কি, যে আমি মেয়র হতে চাই না, আমি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ চাই। তাহলে এটা একটা ইশরাকের প্রতারণা হয়েছে না? আরেকটা দেখেন প্রতারণা কি, সে এখন বলছে সরকার বিরোধী আন্দোলন চলবে দ্রুত নির্বাচনের দাবিতে গতকাল সন্ধ্যায়। তাহলে তার কথা কিন্তু চেঞ্জ হচ্ছে। সে ভাবছে কি এই আন্দোলনে একটা তাকে ব্যবহার করবে। এখন ইশরাককে ব্যবহার করছে কারা? ইশরাককে কারা ব্যবহার করছে বলেন তো? নাকি আওয়ামী লীগ, নাকি সেনাবাহিনী? সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ইশরাককে ব্যবহার করছে কারা?
আমার মনে হয় আওয়ামী লীগও ব্যবহার করছে, র ব্যবহার করছে, সেনাবাহিনীও করছে, কারণ তিনটা তো একই, অর্থাৎ ইন্ডিয়া ব্যবহার করছে। ছাত্রদের পদত্যাগ তাই চাইতেছে, ভারতের মিডিয়াও ছাত্রদের পদত্যাগ চায়। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ডেডলাইন সেট করে দিয়েছেন যে ওই টাইমটা ক্রস করলে তিনি ক্ষমতা টেক ওভার করবেন। অবাক হচ্ছেন? ইসরো দর্শক, শতভাগ সঠিক নিউজ কোনো গণমাধ্যমে আসেনি। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সোর্স ব্যবহার করে বিভিন্নভাবে এই নিউজগুলো এনেছে। সমকাল রিপোর্ট করেছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান। এখন এই সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকে। জনগণ এই অফিসার্স অ্যাড্রেসের দিকে তাকিয়ে থাকে যে কি ঘটে, কি হয়, কি বলা হয়। যদিও আইএসপিআর ডিটেলস সেনাপ্রধান কি অ্যাড্রেস করেছেন সব বলে না, তবে হ্যাঁ উপস্থিত যারা থাকেন তারা অনেকেই সাংবাদিকদের বলেন, সেগুলোকে নিয়ে গণমাধ্যম রিপোর্ট করে। তো দর্শক, এবার সেনাপ্রধান যে অ্যাড্রেস করেছেন সেটা আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য অশনি সংকেত। খুবই সিরিয়াস বিষয়, উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। ডক্টর ইউনূসের সাথে ভয়ানক দ্বন্দ্বে যেতে পারেন সেনাপ্রধান। যদিও দিন শেষে সফল হবে না। কেন হবে না আমি সেটা কনক্লুশনে বলবো যে সেনাপ্রধান যতই চেষ্টা করেন, যতই ডেডলাইন, টাইমলাইন, অমুক তমুক, হুমকি দামকি, অনেক হুমকি দামকি দিয়েছেন, কাজ হবে না। যেমন মানবিক করিডোর নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে স্পষ্টভাবে এমনভাবে বলেছেন, তার টোনটা এরকম যে কোনো মানবিক করিডোর হবে না বা দেওয়া যাবে না। আচ্ছা, মানবিক করিডোর দেওয়া উচিত অনুচিত সেটা ভিন্ন আলোচনা। যদি দেয়া হয় সেটা সরকারের বিষয়, এটা তো সেনাপ্রধানের বিষয় না। কিন্তু সেনাপ্রধান এমনভাবে বলছেন যে এটা হবে না, এর মানে ডক্টর ইউনূসকে গোনে না সেনাপ্রধান, এরকম ভাব। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে যতটুকু এসেছে তাতে মনে হয় যে তিনি ডক্টর ইউনূসকে গোনেন না। এবং সমকালের রিপোর্টে স্পষ্ট যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। অথচ ডক্টর ইউনূস সরকার স্পষ্ট করছে যে না, নির্বাচন কখন হবে এটা তিনি বলে দিয়েছেন। নির্বাচন কখন হওয়া উচিত এটা তো সেনাপ্রধানের বিষয় না, তাকে এটা বলতে কে বলেছে? এটা কোন জুরিসডিকশনে তিনি এটা বলেছেন, কোন অথরিটিতে তিনি বলেছেন নির্বাচন কখন হওয়া উচিত? একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেনাপ্রধানের আরো যেসব বক্তব্য আমি আসছি সেদিকে বোঝা যায় যে ভারত দ্রুত নির্বাচন চায়, বিএনপি দ্রুত নির্বাচন চায়, সেনাপ্রধানও দ্রুত নির্বাচন চায়, আওয়ামী লীগের দ্রুত নির্বাচন চায়। আর ডক্টর ইউনূস সরকারে তো আমরা কোনো সমস্যা দেখছি না। এবং সেনাপ্রধান স্পষ্ট বলেছেন যে মানবিক করিডোর এটা নির্বাচিত সরকার। আচ্ছা, নির্বাচিত সরকারের কাজ আর অনির্বাচিত সরকার এটা পারবে না, মানে এই ডিফারেন্সিয়েটটা আপনাকে কে শিখিয়ে দিয়েছে? এটা তো ভারতের সৃষ্টি, এই সংজ্ঞাগুলো, এই মানদণ্ডগুলো এটা বলছেন। একটা নিউজ আমাদের কাছে এসেছে, সেনাপ্রধান নাকি বলেছেন যে আগামী জুন কিংবা জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে যদি কোনো নির্বাচিত সরকারের কাছে পাওয়ার ট্রান্সফার না হয়, এদিক ওদিক হবে না। সরাসরি তো বলেনি যে তাহলে আমি ক্ষমতা নিয়ে নিব। আগামী জুলাই পর্যন্ত যদি নির্বাচন না হয় তাহলে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিবেন, এরকম একটা ইঙ্গিত তার বক্তব্যে আছে। অতএব জুলাই অতিক্রম করলে ক্ষমতা নিয়ে নেবেন, এরকম থ্রেট। আরো নানান বিষয়ে তার কথাবার্তার মধ্যে একটা থ্রেট সুলভ কথা। এখন এই যতই থ্রেট দিক তাতে কিছু হবে না। কেন হবে না? যে জনগণ কখনো সেনাবাহিনীর পাওয়ার টেক ওভার মেনে নিবে না। আর এটা বাংলাদেশ, এটা তথ্য প্রযুক্তির যুগ, এটা মিয়ানমার না, এটা 80-র দশকের বাংলাদেশ না। সবচেয়ে বড় যে সমস্যা হবে, সেনাপ্রধান যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে পাওয়ার টেক ওভার করেন তাহলে মানুষ মনে করবে এটা ভারত করেছে। আর ভারতের বিরুদ্ধে জনগণ হাসিনার বিরুদ্ধে যেরকম জীবন বাজি রেখে আন্দোলন করেছে সেরকম আন্দোলন করবে। তখন সেনাপ্রধানও কি করবেন? স্পেশাল হেলিকপ্টারে ভারত যাবেন। অর্থাৎ ক্ষমতা গ্রহণ সেনাপ্রধান কিছুতেই করতে পারবে না। তবে হ্যাঁ, মিলিটারি ব্যাকড কোনো গভর্নমেন্ট বা সরকারের উপর সেনাবাহিনীর প্রভাব বাড়ানোর একটা চেষ্টা করতে পারে, কিন্তু প্রকাশ্যে ট্যাঙ্ক নিয়ে ক্ষমতা দখল করতে যাবে এই সাহস বাংলাদেশ সেনাবাহিনী হবে না, আপনারা নিশ্চিত থাকেন, সেই যুগ নেই। দর্শক, অনেক তথ্য এসেছে। করিডোরের বিষয়ে যদি আমরা একটু বলি,
মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। আচ্ছা, একটা সিদ্ধান্ত যদি ক্ষতি করে দেশের জন্য, সেটা বিএনপি নিলেও ক্ষতিকর, জামাত নিলেও ক্ষতিকর, আওয়ামী লীগ নিলেও ক্ষতিকর, ডক্টর ইউনূস নিলেও ক্ষতিকর। মানে বিএনপি ক্ষমতায় থাকলে বা নির্বাচিত সরকার নিতে পারবে আর ইউনূস নিতে পারবে না, এইটা কেমন যুক্তি ভাই? ক্ষতিকর হলে তো সবার জন্য ক্ষতিকর। নির্বাচিত সরকার আসলে কি তাদের সাথে ফেরেশতা থাকে নাকি যে তারা বাঁচাবে? এগুলো তো কোনো অর্থ হয় না। তিনি বলেন, মানে সেনাপ্রধান বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন, যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছে অথবা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে কিনা এই বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্ন উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, দেয়ার উইল বি নো করিডোর। এর মানে ইউনূস সরকার চাইলেও তারা হতে দিবে না। ইউনূস সরকারের সাথে ভয়ানক দ্বন্দ্বে যাচ্ছে তার প্রমাণ। দেয়ার উইল বি নো করিডোর, সরকার চাইলে হতে দিবে না। এখন করিডোর উচিত অনুচিতের বিতর্কে কিন্তু যাচ্ছে না, সরকারকে থ্রেট দিচ্ছে, এটা দেখাচ্ছে। আমি জানি না যে এই যে নিউজ, এটা শতভাগ সত্যতার দায়িত্ব নিতে পারছি না, ইফ ইট ইজ ট্রু, এবং শতভাগ সত্যর সম্ভাবনা আছে, কারণ এই টোনে আগে প্রকাশ্যে কথা বলেছেন। আর যাদের সমর্থনে এখন ওয়াকারুজ্জামান চলেন, তাদের কথা ওয়াকারের এই বক্তব্য মিলে যাচ্ছে। একইভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকার নেই বলে উল্লেখ করেন। আচ্ছা, এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার যে শুধু নির্বাচন করবে, এখতিয়ার নেই, এটা ঠিক করে দিয়েছে কে? হাসিনার সংবিধান ধরলে তো এই সরকারের কোনো লেজিটিমেসি নেই। এটা একটা গণঅভ্যুত্থানের পর সৃষ্ট সরকার, এটা তো ওয়াকারকে মাথায় রাখতে হবে। এবং সরকারের উপর যে ক্ষুব্ধ, এটাও তার বক্তব্যে ফুটে উঠেছে। গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভার পূর্বে রাতে সেনা ভবন কোনো গোপন সভা হয়েছে কিনা এ বিষয়ে তিনি সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। এ প্রেক্ষিতে তিনি বলেন যে সেনাপ্রধান যে কোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন, এবং এছাড়া সেনাপ্রধান যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে তাতে করে তার কোনো ষড়যন্ত্রমূলক সভা করার প্রয়োজনীয়তা নেই। মানে সরকারের সাথে দ্বন্দ্বের বিষয়টা স্পষ্ট, এটা অশনি সংকেত। এরপর আসেন হুমকিটা, যে কোন সময় অতিক্রম করলে তারা পাওয়ার টেক ওভার করবে। এটা তো সরাসরি বলেন নাই, এটা আমাদের ব্যাখ্যা। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্ন উত্তরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট উইল টেক ওভার অন 1 জুন 26 ইফ নট আর্লিয়ার। যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে 1 জুনের মধ্যে একটা নির্বাচিত সরকার ক্ষমতা নেবে। এই কথাটার অর্থ কি? ওই সময়ের মধ্যে যদি না হয় তাহলে সেনাপ্রধান নিজেই ক্ষমতা নিয়ে যাবেন। যদিও সেনাপ্রধানের ওই পর্যন্ত চাকরি নাই, কিন্তু কোনো অঘটন ঘটিয়ে নানান যুক্তি দিয়ে ভারতের সহায়তায় চাকরির মেয়াদ বৃদ্ধি করা বা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটাতে পারে। এখন একটা বিষয় স্পষ্ট, এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মানে ওই পিনাকি ভট্টাচার্যদের যে তৎপরতা, এর বিরুদ্ধেও নাকি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন, এইসব বিষয়ে বলেছেন। তো দর্শক, এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা, আর যদি ইফ নট আর্লিয়ার জুনের মধ্যে পাওয়ার ট্রান্সফার হতে হবে, এগুলো স্পষ্টভাবে বলা, এই অধিকার নাই সেই অধিকার নেই, কথার ধরন, এগুলো থেকে স্পষ্ট যে ডক্টর ইউনূসের সাথে একটা ভয়ানক দ্বন্দ্বে এই সেনাপ্রধান আছেন, যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। মাঝে মাঝে দেখি যে ঠিক লাইনে আছে, আবার মাঝে মাঝে উল্টা লাইনে। অথবা আমাদের সতর্কতার কোনো বিকল্প নেই। সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী কোনো ভুল কাজ করবে না। ব্যক্তি সেনাপ্রধান চাইলেও সেনাবাহিনী অফিসাররা কিংবা জুনিয়র অফিসাররা কিংবা সৈনিকরা কখনো মানবে না। বাংলাদেশ সেনাবাহিনী গৌরব উজ্জ্বল ইতিহাস এটাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে। বন্ধ আছে এই কারণে সরকারি নির্দেশে এটাকে বন্ধ করা হয়েছে। সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে, এবং সেই বিচার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দলীয়ভাবে। মানে নৌকা মার্কার কোনো প্রতীক আপনারা নির্বাচনে দেখতে পাবেন না।
এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে। কাজেই ধরে নেওয়া যাচ্ছে আর যদি নির্বাচন হওয়ার আগেই সে ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে, যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, তাহলে হয়তো আপনারা আওয়ামী লীগকে পাবেন। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে তো স্থায়ীভাবেই হারাবেন। এটি হলো বাস্তবতা। বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থান। এটাকে এভাবেই রাখুন, এভাবেই ভাবুন। অরাজনৈতিক দলের, অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না। মানে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা চলবে না, আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না। যা হোক না হোক, কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে। মানে যারা নাকি ওই দলটা করে, ওই দলের কর্মী, ওই দলের সমর্থক, তারা ওই দলকেই ভোট দেয়। যেমন কিছুদিন আগে আপনারা জানেন, গত কয়েক বছর আগে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ, তাদেরকেও কিন্তু এরকমভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল। যে তারা তাদের যে প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল, তারা ওই প্রতীক নিয়ে ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না। ওই দলের যারা সমর্থক ছিলেন, ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে, তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন। এবং ইন্টারেস্টিং হলো তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল, সে স্বতন্ত্রের দল। সে যাই হোক না কেন, আমি ওই আলোচনায় যাচ্ছি না। তো এখানে সেরকম কিছু হবে কিনা আমি জানি না। যদি না হয়, এবং না হওয়ার সম্ভাবনা বেশি আমার বিবেচনায় এই কারণে বেশি, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত 8-9 মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেনি। কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী লীগের যে লোকগুলোর নাম কোনোই দুর্নীতির সঙ্গে জড়িত নয়, মনে করেন একটা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের একজন নেতা অথবা উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগের নেতা, সে এদিকেও নাই ওদিকেও নাই, সে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতো। যদি এরকম কেউ থেকে থাকে, অনেকে হয়তো বলবেন যে একজনও নাই, ধরা যাক 1-2 জন ছিল, অথবা যারা নাকি কোনো দলের নেতাও ছিল না, হয়তো সমর্থক ছিল, এমন তো আছেই, অথবা কর্মী ছিল, তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন। কাজেই তারা যে ইলেকশন করতে পারবে না, এটা আমার কাছে মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা নির্বাচন করার সুযোগ না পায়, যদি সেখানে নৌকা মার্কা কোনো প্রতীক না থাকে, তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে। কিছু লোক তো আওয়ামী লীগ করে, মনে প্রাণে করে, হয়তো বংশানুক্রমিকভাবেই করে, তার দাদাও আওয়ামী লীগ করতো, বাবাও আওয়ামী লীগ করতো, এরকম কিন্তু আছে। ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবেই চিনি। এরকম বিএনপিতে কিছু পরিবার আছে, জামাত ইসলামের কিছু পরিবার আছে, এটা থাকবে। তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে? সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প সরিয়ে নিলেন, যে তাদের জন্য কোনো চয়েস নাই, তাদেরকে বাকিগুলির মধ্যে ভোট দিতে হবে। তারা কোথায় দেবে ভোটটা? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, আমি নিজেও আমাকে করেছি। তো আমি খুব ভালো জবাব পাইনি, আমি কিছু পেয়েছি, বাট আমি বুঝতে পারছিলাম না এই জবাবটাই সঠিক কিনা। তো যে কারণে ঠিক 7 দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে। এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম, তোমার চ্যানেলে তো ওই ধরনের লোক যে হুমড়ি খেয়ে পড়ছে। হতে পারে, আমার তো কিছু করার নাই। আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই, গুরু ভয় দিয়ে নিয়ে আসি নাই। যে এখানে একটা ওপেন, আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন, ভোট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ভোট দেওয়াটা খুবই সহজ বললাম কেন? এই জরিপে বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেয়, আমার এই জরিপে ৭৮,০০০ মানুষ ভোট দিয়েছেন। ৭৮,০০০ মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই। এবং এই ৭৮,০০০ ভোটের মধ্যে ২,০০০ লোক এখানে কমেন্ট করেছেন, মানে ওনারা লিখেছেন, মন্তব্য লিখেছেন। আমি সেই ২,০০০ থেকে বেছে গোটা 10-15টা আমি কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ওগুলো পড়তে চাই এই কারণে যে ওটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভাবনা চিন্তাটা কী ধরনের। আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য।
আমি আগে জরিপের রেজাল্ট আপনাকে বলি এবং জরিপে আমি কী প্রশ্ন করেছিলাম সেটাও বলি। আমার প্রশ্ন ছিল এরকম: সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? সিম্পল কোশ্চেন। কিন্তু আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে, নাকি বিএনপির বাক্সে যাবে, জামায়াতের বাক্সে যাবে, আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না। এই চারটা অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি আপনার এই ধরনের জরিপে আসলে চারটা অপশনই দেওয়া যায়, আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমি হয়তো আরও কটা অপশন দিতাম। যা হোক, এই 4 অপশনের মধ্যে আমি কী পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে। এনসিপির বাক্সে যাবে, এনসিপির দিকে যাবে, এটা বলেছেন 5% মানুষ, 5%। বিএনপির বাক্সে যাবে এমন বলেছেন 19% মানুষ, 19%। জামায়াতের বাক্সে যাবে এটা বলেছেন 6% মানুষ, মানে 6%। আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এটা বলেছেন 70% মানুষ, মানে 70%। আমার কাছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি। আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না এটা আমিও ভেবেছিলাম যে তারা যাবে না। কেন যাবে? এবং যদি আওয়ামী লীগের 70% লোক যদি ভোট কেন্দ্রে না যায়, আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারের যে এটা আছে, যে সুপারিশ বলা আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় 40% কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে। আমার কেন যেন ধারণা যদি আওয়ামী লীগের কেউ না যায় ভোট কেন্দ্রে তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটতেও পারে। আমি জানি না কী ঘটবে, তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, যে জিনিসটা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আমি একটু বলি। আপনারা লক্ষ্য করুন, আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুক তারা জামাতের সঙ্গে কখনো যাবে না। জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে, কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতে ভোট দেবে না, এটাই আমার সারা জীবনের ধারণা ছিল। এখন এখানে দেখলাম যে 6% লোক বলছে তারা জামাতকে ভোট দেবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে। মজার ব্যাপার হলো এনসিপি এখানে ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগেরও সাবেক কিছু নেতাকর্মী আছেন, তাদের এখানে ভোট যাচ্ছে মাত্র 5%। কারণটা কি? কারণটা হলো আওয়ামী লীগকে যে নিষিদ্ধকরণ, কর্মকাণ্ড নিষিদ্ধকরণ, এর পেছনে তারা সম্ভবত এই এনসিপিকেই 1 নম্বর ভিলেন হিসাবে দায়ী করছে। যে কারণে এনসিপি কেউ ভোট দিবে বলে তারা মনে করে না। এটার কিন্তু আরও পরবর্তী দীর্ঘমেয়াদে আরও প্রতিক্রিয়া হতে পারে, সে আলোচনা আজকের জন্য না। আমি এখন বরং যে 2000 লোক এখানে মন্তব্য লিখেছেন সেখান থেকে কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। এই মন্তব্যের প্রেক্ষিতে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না, কারণ খালি মন্তব্যগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তারা আসলে কী ধরনের ভাবনা তাদের মধ্যে চলছে। প্রথম যে মন্তব্যটা পড়ছি এটা লিখছেন মিস্টার নূর আলম। তিনি লিখেছেন, আসলে বিএনপি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু তারা এর দায়ভার নিতে চায় না। জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, চরমোনাই, গণ অধিকার পরিষদ ও সিএনপিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উস্কে দিয়েছে এবং প্ররোচিত করেছে। দ্বিতীয় মন্তব্যটা পড়ছি মিস্টার মোহাম্মদ মামুন তালুকদার। তিনি লিখেছেন, জোরপূর্বক একটা দল নিষিদ্ধ করা যায় না, কাগজে কলমে নিষিদ্ধ হলেও মন থেকে কিভাবে বাদ দেবেন। শোভন ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের পর বিএনপিকে ধরবে, এরপর নির্বাচন আর হবে না, এরা অনেক দিন ধরে ক্ষমতায় থাকতে পারে। বিএনপি হিজড়াদের মতো দাঁড়ায় থাকা ছাড়া আর কিছু করতে পারবে না। সামনের দিনে বিএনপির খারাপ অবস্থা হবে, মিলাইয়ে নিন। মোসাম্মদ সামনি লিখেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সব কিছু হইতাছে কামাল ভাই। শাহিন আলম লিখেছেন, ভাই আপনি অনেক বিশ্লেষণ দেন, ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা দেশকে ভালোবাসে তাদেরকে আপনি বোঝান যে কোন কোন দল আসলে দেশের লুটপাট বন্ধ হবে, বিদেশে টাকা পাচার বন্ধ হবে,
আর এই দলগুলো এই 53 বছরে দেশের কি ভালো করেছে খারাপ ছাড়া? ভাই, দল কি এইটা বুঝি না, দেশে কিভাবে ভালো থাকবে এইটা বুঝি। বারবার মানুষ জীবন দিতে পারবে না। মোহাম্মদ পান্থ লিখেছেন, আজ যদি এরা সফল হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি কিছুদিন পরেই এরা স্লোগান দেবে, নিজামী গোলাম আজম সাঈদীর বাংলায় মুক্তিযোদ্ধার ঠাঁই নাই। আনোয়ার হোসেন লিখেছেন, এরা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছে, কারণ ইউনূস সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এরপর এদের কি হবে? বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ রাস্তায় নেমে এদেরকে ধরে ধরে জবাই করবে। কামাল সাহেব, দেশে কঠিন এক বিশৃঙ্খলার জন্য প্রস্তুত থাকুন, কারণ বিএনপি কখনো এদেরকে নিরাপত্তা দেবে না। মানে এদেরকে বলতে মনে হয় ছাত্রদেরকে, মানে এনসিপিকে বোঝানো হচ্ছে। মোহাম্মদ মহসিন লিখেছেন, মাসুদ কামাল, আপনি কি আওয়ামী লীগের দালাল? এত জ্বলতেছে কেন আপনার? গণতন্ত্রের কাছে আপনি টার্গেট হয়ে গেলেন। সাইফুল ইসলাম লিখেছেন, আওয়ামী লীগ 5 আগস্টের পর থেকে অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে আছে, মাঠে ঘাটে কেউ ভয়ে নামও নিতে পারছে না। তারপরও আওয়ামী লীগ এখন মিছিল করে গেলে সাধারণ মানুষ দাঁড়িয়ে হাততালি দেয়। এই 8 মাসে এটাই আওয়ামী লীগের অর্জন। আরও কিছুদিন সময় নিন, আরও অনেক কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ। মিস্টার যাযাবর লিখেছেন, নাপা হলো আবেগী পার্টি। আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করেছিল, জামায়াতেরও একটা খায়েশ হলো সেম প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এটা জামাতের একটা প্রতিশোধ বলতে পারেন। আখেরে জামাত নাপা কারোরই লাভ হবে না। বিএনপি তার বর্তমান স্ট্যান্ড ধরে রাখতে পারলে নির্বাচনে তার ভোট বাড়বে নিশ্চিত। আপনার সব কথাতেই সহমত। এটা শেষ মন্তব্য। একজন লিখেছেন, কামাল সাহেব, আপনি কি চান? মানে ওনার সন্দেহ আমি কি চাই। আমি এই কথাটা খালি জবাব দেবো শেষ প্রশ্নটার। সেটা হলো, ভাই, আমি চাই দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, দেশে এমন একটা সরকার থাকুক যে সরকারকে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচন করবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলতে পারবে যে এই সরকারটাকে আমি পছন্দ করে এনেছি, এবং তারপরে যদি সেই সরকার আবার স্বৈরাচারী আচরণ করে, তাহলে এই দেশের মানুষ ওই সরকারকে সরিয়ে আবার নতুন একটা সরকারকে আনবে। তার মানে আমি বলতে চাচ্ছি, ভুল হোক শুদ্ধ হোক, সরকারে যে আসবে তাকে আনার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণ যদি একবার ভুল করে, ভুল করতে করতে সে শিখবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।